এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস নিয়ে। তাহলে দেখো, শুরু করবার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে ডিসইনফেক্টেন্ট বলতে কি বোঝায়। তো ডিসইনফেক্টেন্ট কি না, ডিসইনফেক্টেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স সেটা ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে বা ব্যাকটেরিয়াকে মেরে ইনফেকশনকে রোধ করতে সাহায্য করে। তাহলে সাবস্টেন্স দ্যাট প্রিভেন্টস ইনফেকশন বাই কিলিং ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে ইনফেকশনটাকে প্রিভেন্ট করছে কি করে? ব্যাকটেরিয়াটাকে মেরে। এইবারে দেখো, যে সমস্ত ডিসইনফেক্টেন্টস ইউজ হয় সেটা কিভাবে কাজ করে। মোস্ট ডিসইনফেক্টেন্ট আর used on equipment or surfaces rather used in or on the body. ঠিক আছে, মোস্টলি যে ডিসইনফেক্টেন্ট গুলো ইউজ করা হয় সেগুলো কোনো জিনিসের উপরে ব্যবহার করা হয়, সারফেসের উপর জিনিস ব্যবহার করা হয়, রাদার দেন শরীরের ভিতরেও এটা দেওয়া হয় না বা শরীরের উপরেও এটাকে স্প্রে করা হয় না। এবারে কমনলি আমরা কি কি ডিসইনফেক্টেন্টস পাই? কমনলি ডিসইনফেক্টেন্ট পাই যেমন ধরো সল্টস অফ হেভি মেটালস, অর্গানিক কম্পাউন্ডস সাচ অ্যাজ ফর্মালডিহাইড বা 70% অ্যালকোহল, আয়োডোফর্ম, তার সাথে ধরো হাইড্রোজেন পারঅক্সাইড বা ইথিনল অক্সাইড আমরা পাই ডিসইনফেক্টেন্ট হিসেবে। ঠিক আছে, এগুলোই ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াটাকে মারবার জন্য বা ডিসইনফেক্টেন্ট হিসেবে। এছাড়া দেখো, এবার মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে মোস্টলি এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ক্লিন টেকনিক। আর সার্জিক্যাল অ্যাসেপসিস হিসেবে আমরা যখন কথা বলবো তখন আমরা বলবো সার্জিক্যাল টেকনিক। তাহলে মেডিকেল অ্যাসেপসিস মানে হচ্ছে ক্লিন, সার্জিক্যাল অ্যাসেপসিস মানে হচ্ছে স্টেরাইল। এইবারে দেখো, অল দ্য প্র্যাকটিসেস ইউজ টু প্রোটেক্ট দি ক্লায়েন্ট ফ্রম ট্রান্সমিশন অফ ডিজিজ প্রডিউসিং অর্গানিজম। এইখানে যে সমস্ত কাজগুলো করা হবে, প্রত্যেকটা কাজই করা হবে আমাদের যে পেশেন্ট রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে তার শরীরে যাতে কোনো রকমের ডিজিজ ট্রান্সমিশন না হয়। কেন কি না, কোনো রকমের যদি ইনফেকশন বা ডিজিজ ট্রান্সমিশন হয় পেশেন্টের শরীরে, তাহলে তার শরীরে একটা রোগ দেখা দেবে সে অর্গানিজম থেকে, সেটাকে পুরোপুরি প্রিভেন্ট করা হয়। তো মোস্টলি এখানে কি করা হচ্ছে? প্রিভেনশন অফ ক্রস ইনফেকশন। তাহলে ক্রস ইনফেকশনটাকে বন্ধ করা হচ্ছে একটা পেশেন্টের থেকে এই পেশেন্টের মধ্যে, বা কোনো সারফেস থেকে এই পেশেন্টের মধ্যে, বা আমাদের থেকে পেশেন্টের মধ্যে এই যে ক্রস ইনফেকশন সেটাকে প্রিভেন্ট করা হয়। এটাকে বলা হয় মেডিকেল অ্যাসেপসিস। তাহলে মেডিকেল অ্যাসেপসিস কি হলো? মেডিকেল অ্যাসেপসিস হলো এটা একটা ক্লিন টেকনিক যেখানে পেশেন্টের শরীরে কোনো রকমের ক্রস ইনফেকশন হয়ে ডিজিজ ট্রান্সমিশন করার জন্য যে অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস বা ব্যাকটেরিয়া যেগুলো থাকে তার ট্রান্সমিশনটাকে বন্ধ করা হয় বা প্রিভেন্ট করা হয়, সেটা হচ্ছে মেডিকেল অ্যাসেপসিস ক্লিন টেকনিক। এইবারে দেখো, অল দ্য প্র্যাকটিসেস ইউজ টু কিপ অবজেক্টস আর এরিয়া স্টেরাইল অর কমপ্লিটলি ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ প্যাথোজেন কল সার্জিক্যাল অ্যাসেপসিস। এইবারে সার্জিক্যাল অ্যাসেপসিস আমরা কখন বলবো? যখন কোনো অবজেক্ট বা কোনো এরিয়াটাকে স্টেরাইল করা হয় বা পুরোপুরি করা হয় যে যাতে সেখানে কোনো রকমের কোনো ব্যাকটেরিয়া, কোনো রকমের প্যাথোজেন থাকবে না, এইভাবে যাতে যে প্রসিডিওরস গুলো করা হয় সেটাকে বলা হয় স্টেরাইল টেকনিক। তাহলে কি, আমরা যে সমস্ত কাজগুলো করব, যে সমস্ত কাজ বা যে সমস্ত প্র্যাকটিস গুলো করব, যাতে যে সমস্ত অবজেক্টস রয়েছে, যে সমস্ত সারফেসেস রয়েছে সেটা পুরোপুরি কমপ্লিটলি ফ্রি অফ অল কাইন্ডস অফ প্যাথোজেন, মানে সেখানে কোনো রকমের কোনো ব্যাকটেরিয়া, কোনো প্যাথোজেন কিচ্ছু থাকবে না, কমপ্লিটলি ফ্রি অফ অল প্যাথোজেন will be known as surgical asepsis। তাহলে কি, মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে আমরা ক্রস ইনফেকশনটাকে প্রিভেন্ট করছি, কিন্তু এখানে কখনো সখনো হতেও পারে যে কিছু হয়তো রয়ে গেল। ঠিক আছে, হতে পারে এই ক্লিন টেকনিক প্রসিডিউরের মধ্যে হয়তো এখানে কিছু কিছু হয়তো থেকে গেলেও হয়তো থেকে যেতে পারে, চেষ্টা করা হয় যাতে ক্রস ইনফেকশন না হয়। সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে কিছু থাকবে না, কমপ্লিটলি ফ্রি অফ প্যাথোজেন্স, সেটা হচ্ছে সার্জিক্যাল অ্যাসেপসিস। এইবারে দেখো, মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে আরো কি জিনিস আমরা পাচ্ছি না, মেডিকেল অ্যাসেপসিস প্রিভেন্টস এন্ট্রি অফ প্যাথোজেনিক অর্গানিজম ইনটু বডি, while surgical asepsis prevents entry of both pathogenic and non-pathogenic organism। এবার আমরা যখন ডিফারেন্সের কথা হিসেবে যখন মেডিকেল আর সার্জিক্যাল অ্যাসেপসিস মাথায় রাখবো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে মেডিকেল অ্যাসেপসিসে যে প্যাথোজেনিক অর্গানিজম শরীরে ঢুকছে সেটার এন্ট্রিটা পুরোপুরিভাবে প্রিভেন্ট হয়, কিন্তু সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে প্যাথোজেনিক এবং নন প্যাথোজেনিক দুটোই অর্গানিজম কোনোভাবে শরীরে ঢুকবে না, সেটাকেই প্রিভেন্ট করা হয়। তাহলে মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে প্যাথোজেনিক অর্গানিজম ঢোকাটাকে প্রিভেন্ট করা হচ্ছে,
কিন্তু সার্জিক্যাল অ্যাসেপসিস এর ক্ষেত্রে প্যাথোজেনিক এবং নন প্যাথোজেনিক দুটোর এন্ট্রিকে কিন্তু প্রিভেন্ট করা হচ্ছে। মানে এই ক্ষেত্রে প্যাথোজেনিক বলো নন প্যাথোজেনিক বলো কোনোটাই কিন্তু শরীরে ঢুকবে না, যেখানে মেডিকেল অ্যাসেপসিস এর ক্ষেত্রে চাইলে নন প্যাথোজেনিক অর্গানিজম কিন্তু ঢুকলেও ঢুকতে পারে, কারণ এখানে কিন্তু অল কাইন্ডস অফ প্যাথোজেন কিন্তু ফ্রি হচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি পিকচারটাকে দিয়ে রেখেছি যাতে তোমাদের খুব ভালোভাবে পিকচারটা দেখে তোমাদের মাথায় থেকে যায় যে মেডিকেল অ্যাসেপসিস মানে হচ্ছে ক্লিন টেকনিক। ঠিক আছে, মানে ক্লিন টেকনিক এখানে কিছু কিছু প্যাথোজেন যেমন প্যাথোজেনিক অর্গানিজম থাকবে না, কিন্তু নন প্যাথোজেনিক অর্গানিজম কিন্তু থেকে যেতে পারে। ঠিক আছে, একই রকম ভাবে তোমাকে মাথায় রাখতে হবে সার্জিক্যাল অ্যাসেপসিস এর ক্ষেত্রে পুরোপুরি স্টেরাইল টেকনিক কিছু থাকবে না। আর অ্যাসেপসিস কথাটার মানে রাখো এ মানে অ্যাবসেন্স আর সেপসিস মানে ইনফেকশন, সেটা আমরা জানি। আর পুরোটাকে ধরে নেওয়া হয় অ্যাবসেন্স অফ প্যাথোজেন্স। তাহলে পুরো জিনিসটাকে যদি মাথায় রাখো তো মেডিকেল অ্যাসেপসিস তাহলে অ্যাবসেন্স অফ প্যাথোজেন্স, তাই তো। আর সার্জিক্যাল অ্যাসেপসিস কমপ্লিটলি যত রকমের যত প্যাথোজেন আছে প্রত্যেকটা প্যাথোজেন এখানে পুরোপুরি রিমুভ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা স্টেরাইল টেকনিক। এইবারে দেখো কম্পারিজনের ক্ষেত্রে আমরা যদি যাই মেডিকেল ভার্সেস সার্জিক্যাল অ্যাসেপসিস, তখন আমরা মাথায় রাখবো ইন কেস অফ মেডিকেল অ্যাসেপসিস আমাদের গোল হচ্ছে রিডিউস নাম্বার অফ মাইক্রো অর্গানিজম টু প্রিভেন্ট স্প্রেড। তাহলে স্প্রেডিং অফ ইনফেকশনের যে চান্সেস রয়েছে সেটাকে আমরা রিডিউস করছি। একই রকম ভাবে সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে কমপ্লিটলি এলিমিনেট অল মাইক্রো অর্গানিজমস অ্যান্ড স্পোর। তাহলে মেডিকেল অ্যাসেপসিসের ক্ষেত্রে যে মাইক্রো অর্গানিজমস আছে আমরা তার নাম্বারটাকে কমাচ্ছি, যাতে প্রিভেনশন হয়, যে ইনফেকশন প্রিভেনশন হচ্ছে সেটাকে যাতে আমরা মানে মেনটেন করতে পারি বা ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপসিস যত মাইক্রো অর্গানিজমস আর স্পোর আছে প্রত্যেকটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। না ইন কেস অফ ইকুইপমেন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু এটা ক্লিন প্রসিডিওর, এখানে কিভাবে করা হয় না ভায়া স্যানিটাইজেশন, অ্যান্টিসেপসিস অর ডিসইনফেকশন প্রসিডিওরের মাধ্যমে এখানে প্রসিডিওরটা করা হয়। as well as in case of surgical asepsis এটা যেহেতু স্টেরাইল টেকনিক এখানে ডিসপোজেবল স্টেরাইল ইকুইপমেন্ট ইউজ করা যেতে পারে বা স্টেরিলাইজড রিউজেবল যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলোকে ইউজ করা যেতে পারে। বারবার করে বলছি মাথায় রাখতে হবে এটা কিন্তু পুরোপুরি স্টেরাইল প্রসিডিওর। যেরকম ভাবে তোমরা তোমাদের বেসিক কোর্স গুলো জিএনএম বা বিএসসি করবার সময় যেভাবে তোমরা স্টেরাইল প্রসিডিওর কি করে মেনটেন করতে হয়, স্টেরাইল ইকুইপমেন্টস কিভাবে রেডি করতে হয়, যেরকম ভাবে তোমরা শিখে এসছো এখানে এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু ফলো করা হয়। ইন কেস অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এর ক্ষেত্রে মেডিকেল অ্যাসেপসিসে এটা কিন্তু ক্লিন পিপিই। সার্জিক্যাল অ্যাসেপসিসে আমাকে মাথায় রাখতে হবে এটা হবে স্টেরাইল পিপিই। ইন কেস অফ ফিল্ড এটা ক্লিন ফিল্ড, ইন কেস অফ সার্জিক্যাল অ্যাসেপসিস অবভিয়াসলি এটা স্টেরাইল ফিল্ড। ইন কেস অফ এক্সাম্পলস দেখো মেডিকেল অ্যাসেপসিস এর ক্ষেত্রে অল ক্লায়েন্ট কেয়ার অ্যাক্টিভিটিস, তার সাথে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, টিউব ফিডিং, এনেমা, উন্ড ড্রেসিং চেঞ্জেস, এই প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু হচ্ছে মেডিকেল অ্যাসেপসিস। তার সাথে সার্জিক্যাল অ্যাসেপসিস এর ক্ষেত্রে যেমন ধরো ইউরিনারি ক্যাথেটারাইজেশন, সেন্ট্রাল লাইন, চেস্ট টিউব ইনসারশন, যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরস, অপারেশনস, each and every type will come under surgical asepsis. আচ্ছা, ইন কেস অফ মেডিকেল আর সার্জিক্যাল অ্যাসেপসিস খুব ইম্পর্টেন্ট জিনিসটা হলো হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হ্যান্ড হাইজিন। তাহলে এখানে দেখো ইন কেস অফ হ্যান্ড ওয়াশিং আর হ্যান্ড হাইজিন আমরা কি মাথায় রাখবো হ্যান্ড ওয়াশিং উইথ প্লেন ওয়াটার অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ অ্যান্ড ইউজ অফ অ্যালকোহল বেসড হ্যান্ড রাব। তাহলে হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমরা কি কি মাথায় রাখবো যে অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ, তার সাথে প্লেন ওয়াটার ইউজ করা যেতে পারে বা আমরা কি ব্যবহার করতে পারি অ্যালকোহল বেসড হ্যান্ড রাব আমরা ব্যবহার করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু সিঙ্গল মোস্ট এফেক্টিভ মেথড অফ ডিক্রিজিং চান্সেস অফ নোজোকোমিয়াল ইনফেকশন আর ক্রস ইনফেকশন। তাহলে যে কোনো রকমের ক্রস ইনফেকশন প্রিভেন্ট করতে হলে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং আর হ্যান্ড হাইজিন হচ্ছে সিঙ্গল মোস্ট এফেক্টিভ মেথড, যাতে ইনফেকশন স্প্রেড হওয়ার চান্সেসটাকে কম করা হয় বা ক্রস ইনফেকশন হওয়ার চান্সেসটাকে কমিয়ে ফেলা যায়। আচ্ছা, ইন কেস অফ টাইপস আমরা কি কি মাথায় রাখবো দেয়ার ইজ মেডিকেল হ্যান্ড ওয়াশিং, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, সোশ্যাল অর কমিউনিটি অর হোম হ্যান্ড ওয়াশিং। আচ্ছা, ইন কেস অফ মেডিকেল হ্যান্ড ওয়াশিং কি আমরা করব আমরা প্রত্যেকেই জানি ইন কেস অফ মেডিকেল হ্যান্ড ওয়াশিং washing hands by running water after applying soap for 2 to 3 minutes called medical hand washing। তাহলে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে
হাতে আমরা রানিং ওয়াটার দিয়ে হাতটাকে ভালো করে ভিজিয়ে দেওয়ার পরে সোপ লাগাবো, তারপরে 2 থেকে 3 মিনিট পর পর আমরা স্টেপস ফলো করব, সেটাকে বলা হয় মেডিকেল হ্যান্ড ওয়াশিং। নাও ইন কেস অফ মেডিকেল হ্যান্ড ওয়াশিং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডিউরিং মেডিকেল হ্যান্ড ওয়াশিং ওয়াটার ফ্লো উইল বি এলবো টু রিস্ট অর হ্যান্ড। তাহলে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে হাত যখন আমার ধোয়া হয়ে গেল তখন ওয়াটার ফ্লোটা সবসময় হবে এলবো মানে কুনিয়ের দিক থেকে রিস্ট বা হাতের দিকে। ঠিক আছে, এইবারে এখানে মাথায় রাখতে হবে কিপ রিস্ট ডাউন, হাতটাকে আমি তলার দিকে ঝুলিয়ে রাখবো। কেন না, এলবো কনসিডার্ড লেস কন্টামিনেটেড, সবসময় কুনিকে ধরে নেওয়া হয় যেটা লেস কন্টামিনেটেড, তাই ওয়াটার ফ্লো ফ্রম লেস কন্টামিনেটেড এরিয়া টু মোর কন্টামিনেটেড এরিয়া হ্যান্ড। তো সেই জন্য যখন আমার জলটা হাত থেকে ঝরে পড়বে তখন কুনিয়ের দিক থেকে শুরু করে হাতের দিক থেকে আসবে। কেন? কারণ কোনোই বা এলবোটাকে ধরে নেওয়া হয় লেস কন্টামিনেটেড আর হাতটাকে ধরে নেওয়া হয় মোর কন্টামিনেটেড, সেই জন্য লেস কন্টামিনেটেড টু মোর কন্টামিনেটেড এরিয়ার দিকে জল ওপর থেকে নিচের দিকে ঝরে পড়বে, সেই জন্য হাতটাকে বা রিস্টটাকে নিচের দিকে রাখতে হয়। আচ্ছা, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। ইন কেস অফ সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, washing hands by running water after soap for 3 to 5 minutes, 10 minutes for OT called surgical washing। তাহলে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে যে রানিং ওয়াটারের পরে হাত দিয়ে ধোয়ার পরে সোপ দেওয়ার পরে অ্যাটলিস্ট ফর 3 to 5 মিনিটস আমি হ্যান্ড ওয়াশিং এর স্টেপস ফলো করব। ইন কেস অফ অপারেশন কোনো প্রসিডিউরস হচ্ছে সেক্ষেত্রে আপ টু 10 মিনিটস অবধিও হতে পারে, সেটাকে বলা হয় সার্জিক্যাল ওয়াশিং। এরপরে ডিউরিং সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং ওয়াটার ফ্লো উইল বি রেজড টু এলবো। এইবারে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াটার ফ্লো বা হাত থেকে জল ঝরে পড়বে রিস্ট থেকে এলবোর দিকে, হাতের দিক থেকে কনুইয়ের দিকে ঝরে পড়বে। সুতরাং হাতকে সবসময় কনুইয়ের দিকে থেকে কিন্তু উঁচু করে রাখতে হবে, মানে হাত আমরা যেরকম উপর দিকে হাত ধোয়ার পরে উঁচু করে তুলে রাখি আর কনুইটা নিচের দিকে থাকে, এক্স্যাক্টলি সেইভাবে আমাদেরকে করতে হবে। এছাড়া আমরা যেহেতু জানি যে সমস্ত স্টেরাইল প্রসিডিওর যেমন ক্যাথেটারাইজেশন, উন্ড কেয়ার বা উন্ড ড্রেসিং সেগুলোর ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং দরকার পড়ে বা করা উচিত। নাও ইন কেস অফ সোশ্যাল কমিউনিটি অর হোম হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো যে বাড়ির ক্ষেত্রে আমরা কি করব না রানিং ওয়াটার আর সোপ হাতে লাগিয়ে আমরা 2 to 3 মিনিটস ভালো করে ঘষে হাত ধুয়ে ফেলবো ইন কেস অফ এনি টাইপ অফ সোশ্যাল কমিউনিটি আর হোম হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে। এইবারে দেখো আমাদেরকে মাথায় রাখতে হবে সার্জিক্যাল অ্যাসেসিসের কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালগুলো। প্রিন্সিপালটা কি কি? ইন কেস অফ ফেস, always face sterile field, do not turn your back and side toward a sterile field। তাহলে সবসময় স্টেরাইল ফিল্ডের দিকে মুখ করে থাকতে হবে, স্টেরাইল ফিল্ডের দিকে কখনই আমি মুখ পিছন করে থাকবো না বা সাইড করে থাকবো না। কিপ কিপ sterile equipments away above wrist, waist or টেবিল লেভেল। তাহলে যে সমস্ত স্টেরাইল ইকুইপমেন্ট সবসময় কোমরের থেকে বা টেবিলের লেভেলের উঁচুতে রাখতে হয়, সেজন্য অপারেশন টেবিলে সবসময় কিন্তু আমাদের কোমরের হাইটে হয়, তার থেকে নিচুর হাইটে হয় না। স্পিক, স্নিজ অর কাফ আমরা কিভাবে মেনটেন করব? নেভার স্পিক, স্নিজ অর কাফ টুয়ার্ডস স্টেরাইল ফিল্ড। ক্রস, never cross a sterile field and also prevent excessive air flow around the sterile field। তাহলে আমি sterile field কখনো ক্রস করব না, তার সাথে sterile ফিল্ডের উপর দিয়ে যদি কখনো excessive air flow হওয়ার চান্সেস থাকে তাহলে আমাকে সেটা প্রিভেন্ট করতে হবে। সেই জন্যে অপারেশন কিন্তু সবসময় একটা ক্লোজড এয়ার ফিল্ডের মধ্যে হয়, সেখানে কিন্তু কোনো রকমের যে এক্সেসিভ এয়ার ফ্লো হবে সেই জিনিস কিন্তু কখনোই থাকে না। Keep keep unsterile objects away from sterile field, edge of sterile field will be considered as unsterile। তাহলে যে কোনো রকমের আনস্টেরাইল অবজেক্ট আমরা স্টেরাইল ফিল্ডের থেকে সবসময় দূরে রাখবো। এছাড়া আরো মাথায় রাখতে হবে যে ধরো আমরা জানি কোনো একটা অপারেশন থিয়েটারের ক্ষেত্রে কোনো একটা স্টেরাইল টেবিল যার মধ্যে অপারেশনে ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে, তাহলে এই যে টেবিলটা রয়েছে তাহলে এই টেবিলের এই এজেস গুলো এগুলোকে কিন্তু আনস্টেরাইল বলে ধরে নেওয়া হয়। এছাড়া keep the sterile field dry, avoid sweeping and dusting when sterile things are open। তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে এই স্টেরাইল ফিল্ডের যে জায়গা এটা সবসময় কিন্তু ড্রাই থাকবে। এছাড়া এইখানে ধরো কোনো স্টেরাইল আর্টিকেলস ওপেন করা হয়েছে, ঠিক আছে, স্টেরাইল আর্টিকেলস ওপেন করা হয়েছে, কাঁচি হতে পারে, ডিসেক্টিং ফোর্সেপ হতে পারে, আর্টারি ফোর্সেপ হতে পারে, তো যখন এখানে স্টেরাইল জিনিসগুলো খোলা হয়েছে তখন এখানে কোনো রকম ভাবে কেউ মানে ঘর ক্লিন করা বা পরিষ্কার করা বা ঝাড়ু দেয়া
সেই সমস্ত ঝুল পরিষ্কার করা, নোংরা পরিষ্কার করা, স্টেরাইল ফিল্ডের ধারে কাছে এই সমস্ত কোনো কাজ কিন্তু হবে না। এছাড়া টাচ, ডিউরিং ওয়ারিং গ্লাভস টাচ অনলি ইনসাইড অফ দি গ্লাভস মেনটেন আউটসাইড স্টেরিলিটি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্লাভস পরার জন্য যে স্টেরাইল প্রসিডিওর বা টেকনিক্স আমরা যেটা মেনটেন করি সেটাই আমাদেরকে মেনটেন করতে হবে। সেই জন্যে গ্লাভস পরবার সময় ভিতরের দিকের এরিয়াতে আঙুল দিয়ে টাচ করেই কিন্তু আমাকে গ্লাভস পরতে হবে। বাইরের দিকে যে স্টেরাইল ফিল্ড রয়েছে, স্টেরিলিটি রয়েছে, সেটা আমাকে বজায় রাখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস। আমার মনে হয় তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পেরে থাকো সেটা অবশ্যই আমাকে জানাও, আমি সেই কোয়ারিজটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখনো অবধি এইটুকুই। ভালো থাকো, পড়তে থাকো, মন দিয়ে পড়তে থাকো।